নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজও পুলিশ নিয়ে কিছু কথা বলতে হচ্ছে। প্রতিদিন 12.5 লক্ষ টাকা 4টে স্পট থেকে তুলছে, একটা নির্দিষ্ট এরিয়াতে 4টে স্পট থেকে। বাইপাস থেকে নিমতৌড়ি, সেখানে 4টে পকেটে পুলিশ দাঁড়িয়ে 12.5 লক্ষ টাকা পার ডে। অবিশ্বাস্য মনে হচ্ছে না? এটা বাস্তব। মাসে কত? 3,75,00,000 টাকা। সারা বছরে কত? 45 কোটি টাকা। কিসের থেকে তুলছে? মাছ যাচ্ছে প্রতিদিন লরিতে করে অসম, বিহার কিংবা উড়িষ্যাতে যে মাছ যাচ্ছে, সেই মাছের প্রত্যেকটা গাড়ি পিছু 2,500 টাকা করে তুলছে রাজ্য পুলিশের সদস্যরা। এমন অভিযোগ করেছেন যারা মৎস্য বিষয়ক একটি পার্টিকুলার অর্গানাইজেশন আছেন, তাঁর সম্পাদক পিন্টু দাস। আমি প্রথমে যখন খবরটা পেয়েছিলাম আমার একটু অবিশ্বাস্য মনে হচ্ছিল। এটা সম্ভব? রাজ্য পুলিশের নির্দিষ্ট 4টে পকেটে দাঁড়িয়ে 12.5 লক্ষ টাকা তুলছে। এটা কি বিরোধীদের অভিযোগ? বিরোধীদের অভিযোগ হলে আমি হয়তো প্রতিবেদন পেশ করতাম না। এই পুরো বিষয়টা মৎস্য এবং প্রাণী সম্পদ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির, যার সদস্য হচ্ছেন রুকবানুর রহমান, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, যার সদস্য হচ্ছেন উত্তম বারিক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, বিরোধী দলের বিধায়ক রয়েছেন লক্ষণ গড়ি এবং নিখিল রঞ্জন দে। তাঁদের কমিটি গিয়েছিল দুদিনের সফরে ময়নায়, এবং সেই দুদিনের সফরে গিয়ে ময়না ফিশ ফার্মার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং অন্যান্য সদস্যদের সঙ্গে তারা মিটিংয়ে বসছিলেন, এবং সেই মিটিংয়ে উঠে আসে এই তথ্য। এই তথ্যটা গত বুধবার দুদিনের সফরে তারা গেছেন, সেইখানে তথ্যটা বেরিয়ে এসছে। এবং রুকবানুর রহমান তিনিও চমকে গেছেন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক উত্তম বারিক, তিনি পূর্ব মেদিনীপুরের বিধায়ক, তিনিও ছিলেন এই টিমে। প্রশ্নটা হচ্ছে যে একটা পুলিশ যদি 45 কোটি টাকা তোলে, তাহলে কি সেই পুলিশ নিজেরাই পুরোটা খায়, না সর্বোচ্চ স্তরে টাকাটা পাঠায়? যেভাবে গরু, কয়লা, বালি, পাথরের টাকা দক্ষিণ কলকাতায় দিনের পর দিন এসেছিল। এই প্রশ্নটা আমাকে ভাবিয়েছে, এবং গত বুধবার ঘটনাটা সারফেসে এসছে। তারপর বুধ গেছে, বৃহস্পতি, শুক্র, আজকে শনিবার আসছে। গত 3 দিনের মধ্যে আমি অন্তত আমার চোখে পড়েনি রাজ্য পুলিশ কোনো প্রেস কনফারেন্স করে রাজীব কুমারের পুলিশ বলেননি যে না, আমরা এই টাকাটা খাই না। প্রকাশ্যত তাদের বলা উচিত ছিল। কেন আমি বলছি, এটা অপোজিশনের অভিযোগ নয়, এটা একদম ওখানকার মৎস্য সংক্রান্ত যে অর্গানাইজেশন রয়েছে তার সম্পাদক, তিনি সরাসরি বিধায়ক দল যার নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতারা, তাঁদের কাছে অভিযোগ জানিয়েছেন। এবং সেটা আলটিমেটলি রিপোর্টে এসছে, সংবাদ মাধ্যমে এসছেন। অনুপ্রাণিত পেপার, তৃণমূল কংগ্রেসের নিজস্ব ঘরের পেপার, বর্তমান কাগজে বড় করে বেরিয়েছে, TV9-এর রিপোর্টটা বেরিয়েছে। আমাকে এই জায়গাটা খুব ভাবিয়েছে, জানেন তো, যে একটা পুলিশ যদি 4টে স্পট থেকে 12.5 লক্ষ টাকা তুলতে পারে পার ডে, তাহলে সারা রাজ্য জুড়ে পুলিশ কত টাকা তুলছে? এবং সেই টাকাটা কি পুলিশ একাই খাচ্ছে, নাকি পুলিশ সর্বোচ্চ স্তরে দিচ্ছে? পুলিশ যদি একা খায়, পুলিশের তো দম নেই, এত হিম্মত নেই যে তারা নিজেরা খাবে। নিশ্চিতভাবে এই টাকার একটা বড় পার্সেন্টেজ, 75-25 ভাগ সর্বোচ্চ পর্যায়ে দক্ষিণ কলকাতায় নির্দিষ্ট ডেস্টিনেশনে আসছে। তা নাহলে পুলিশের পক্ষে এটা সম্ভব নয়। এবার প্রশ্নটা হচ্ছে, পুলিশ সত্যি কি এই টাকাটা তুলছে? এটা নিয়ে প্রশ্ন তো উঠতেই পারে, কিন্তু আমি বলছি যখন সারফেস এসে, তখন রাজ্য পুলিশের তো বলা উচিত না আমরা এত টাকা খাই না, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা খাই। বলতে পারে, আমরা বিশ্বাস করবো সেটা। বলতে পারে যে না, আমরা কোনো টাকাই তুলি না, আমরা একদম নির্ভেজাল সাধু সন্ন্যাসী, আমরা হিমালয় পর্বত থেকে নেমেছি, আমরা এই পশ্চিমবঙ্গের কোনো অঞ্চল থেকে কোনো টাকা পয়সা তুলি না, সেটাও আমরা বিশ্বাস করবো, অসুবিধা কিছু নেই। কিন্তু বুধবারের পর যখন মিডিয়াতে সারফেস হলো, বুধ গেল, বৃহস্পতি গেল, শুক্র গেল, 72 ঘন্টা চলে যাওয়ার পর রাজ্য পুলিশের রাজীব কুমারের দফতর থেকে কোনো একটা প্রকাশ্যে প্রেস কনফারেন্স এই নিয়ে করা হলো না। কেন? কারণ তার এটা 12.5 লক্ষ টাকা 4টে পকেট থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকাটা তোলা হয়, যেখানে বিহার, উড়িষ্যা এবং অসমে যে গাড়িগুলো যায়। এবং একটা গাড়িতে বুঝতেই পাচ্ছেন 5 লাখ 6 লাখ টাকার মাছ সেখানে হয়তো বিভিন্ন স্টেটে যায়, পশ্চিমবঙ্গ থেকে যায়। এবং ময়না যেহেতু সবথেকে বেশি মাছ উৎপাদনের জায়গা, সেইখান থেকে 500 গাড়ি পার ডে ছাড়ে। এবার এই 500 গাড়ি থেকে যে টাকাটা তোলা হয় আলটিমেটলি, সে টাকাটা কি তারা ঘর থেকে দেবে? না, কখনই দেবে না। তখন এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে মাছ সাপ্লাই হচ্ছে, সেই মানুষ যে আপনি যে মাছটা কিনছি, সেই মাছের ওপরও সেই দামটা, ট্যাক্সটা শিরোধার্য হয়ে যায়। যেভাবে শহর মফস্বলে যখন ওই মাল্টি স্টোরিড বিল্ডিংগুলো ওঠে, যখন প্রমোটারদের কাছে তৃণমূল নেতারা টাকাটা খায়, তখন সেটা তো আর প্রমোটাররা বাড়ির ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটা দেয় না, সে যার কাছে বাড়িটা বিক্রি করে, ফ্ল্যাটটা বিক্রি করে, তার কাছ থেকেই টাকাটা ইম্পোজ করে দেয়। ঠিক একইভাবে এই মাছের ক্ষেত্রেও কিন্তু বিহার, উড়িষ্যা, অসম, তারা পশ্চিমবঙ্গ থেকে মাছ নিচ্ছে, তারা কি এখানে টাকাটা তুলছে বলে বেশি দাম দেবে? তাহলে তো সেখানে মাছ সাপ্লাই হবে না। ফলত স্বাভাবিকভাবে সেইটা কিন্তু পশ্চিমবঙ্গের অভ্যন্তরে যারা আপনি মাছ খাচ্ছি বা মাছ কিনে বাজার থেকে, আলটিমেটলি তাদের থেকে টাকাটা উঠে যাচ্ছে, এবং সেই টাকাটা যাচ্ছে পুলিশের কাছে। এবার প্রশ্নটা হচ্ছে, যদি আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ময়না ফিশ ফার্মার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এরা মিথ্যা কথা বলছে, তাহলে রাজ্য পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত তার বিরুদ্ধে। যে এরকম একটা খবর এবং এই সংবাদ মাধ্যমে বেরোলো, বর্তমান পত্রিকায় বেরোলো, TV9-এ বেরোলো, সুতরাং আপনি মিথ্যা কথা বলছেন, আপনার বিরুদ্ধে এই এখনও 13.5খানা কেস দিয়ে দিলাম।
আপনি আগে প্রমাণ করুন যে আমরা টাকা খেয়েছি, আমরা সাধু যুধিষ্ঠির হিমালয় পাহাড় থেকে নেমে এসেছি, নাগা সন্ন্যাসী নয়, আমরা মানে পুলিশের উর্দি পরে পুলিশের দায়িত্ব সামলাই আমরা কোনো দিন কারোর কাছ থেকে 10 টাকা হাত পেনি। আমি বলছি আমরা বিশ্বাস করতে রাজি আছি, কারণ আমাদের রক্ষক যিনি তাকে তো বিশ্বাস করাটাই কি আমাদের বেসিক কাজ। তো সেটা কেন করছেন না? আজকে কারোর সিম হারিয়ে গেলে, কারোর ফোন হারিয়ে গেলে, এই যে এই লোককে ফোন ফেরত দিলাম, এই যে দেখুন এই সিম ফেরত দিলাম, এই যে দেখুন মোবাইলের এই পার্টস হারিয়ে গেছিলো, এই মোবাইলের পার্টসটা ফেরত দিলাম, এই যে দেখুন গাড়ি দাঁড় করিয়ে করিয়ে নাকা চেকিং করছে, এই দেখুন মোটরসাইকেল দাঁড় করিয়ে করিয়ে পাকা চেকিং করছে, এই দেখুন রিক্সা যাচ্ছিলো রিক্সার টায়ার টিউব চেক করছে। মানে এই স্তরে তো প্রচারটা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের চলে, দেখতে বেশ ভালো লাগে, মনে হয় যে আমাদের রক্ষকের এইরকম সিনসিয়ারিটি তো দরকার। কিন্তু সেই পুলিশের সম্বন্ধে যখন 12.5 লক্ষ টাকা পার ডে তোলার অভিযোগ প্রকাশ্যে আসে এবং স্ট্যান্ডিং কমিটি যা তৃণমূল নেতৃত্ব দিচ্ছে, সেই মানে তৃণমূলের বিধায়করা রয়েছে, সেই স্ট্যান্ডিং কমিটির কাছে এই রিপোর্ট যখন আসে, তখন 72 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশের তো একটা পরিষ্কারভাবে প্রেস ব্রিফিংটা দরকার ছিল। যদি না থাকে তার মানে হচ্ছে টাকাটা যাচ্ছে উপরের স্তরে। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বিশ্বাস করি, জানেন তো, বিশ্বাস করুন, আপনারা অনেকে আমাকে গালমন্দ করেন, আমি বিশ্বাস করি যে 95% পুলিশ কর্মচারী ভালোভাবে কাজ করতে চান, কিন্তু ওই 5%-র জন্য বাকি অনেকে করাপ্টেড হয়। অর্থাৎ ওই 75-25-এর ভাগটা শেষ পর্যন্ত কোন কর্তা পর্যন্ত যায় সেটা একটা গবেষণার ব্যাপার হতে পারে, কিন্তু গবেষণার ব্যাপার এই পশ্চিমবঙ্গে তো দেখেছি আমরা, কয়লা চুরির টাকা শেষ পর্যন্ত দক্ষিণ কলকাতায় কোনো একটা ডেস্টিনেশনে আসতো, চাকরি চুরির টাকা যেখানে বিভিন্ন লোকের কাছ থেকে 12 লাখ 15 লাখ 18 লাখ 20 লাখ 25 লাখ 30 লাখ দিয়ে চাকরি টাকা তোলা হয়েছে, সেই টাকা দিনের শেষে তো দক্ষিণ কলকাতার নির্দিষ্ট ডেস্টিনেশনে সেই টাকাটা দিতে আসা হতো, আমরা তো দেখেছি। এবং পুলিশ প্রহরায় গাড়ি করে আসতো, সে রিপোর্টে আমরা যখন ইনভেস্টিগেশন হচ্ছিল আমরা দেখেছি। আমরা তো দেখেছি যে শালিকার নামে অ্যাকাউন্ট থাইল্যান্ডে না কোথায়, সেখানেও এই কয়লা চুরির টাকা যেত, বিদেশিনী বান্ধবীদের স্যারোগেট অ্যাকাউন্টের টাকা এই রাজ্যের বিভিন্ন চুরির টাকা যেত। এ তো আমরা দিনের পর দিন দেখেছি, তো মানে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং আনন্দবাজারে হয়েছে, সেগুলো তো আমরা দিনের পর দিন পড়েছি। সুতরাং আমি আর অন্তত বিস্মিত হই না, অবাক হই না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে পুলিশকে দিয়ে এই লেভেলের টাকা তোলাটা, দেখুন তৃণমূল কংগ্রেসের নিচের লেভেলে যারা টাকা চুরি করে, টাকা তোলাবাজি করে, তারা কিন্তু উপরের স্তরে একটা লিমিটেড অ্যামাউন্ট টাকা পাঠায়। কিন্তু পুলিশকে দিয়ে টাকা তোলানোর একটা লাভ হচ্ছে যে পুলিশ কিন্তু একটা চাপে থাকে যে আপনি এত টাকা তোলেন, এত টাকা আমাদের এতে দিতে হবে, ফলত পুলিশ সেখানে টাকা দিতে বাধ্য হয়। এক্ষেত্রে কি তাই? আমি প্রশ্নটা করছি রাজ্য পুলিশকে, প্রশ্নটা করছি কারণ রাজ্য পুলিশকে প্রশ্নটা করা দরকার নেই। এই রাজ্যের পুলিশ স্ট্রাকচার সিস্টেমটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোম্পানি যেভাবে নষ্ট করেছেন, ধ্বংস করেছেন, সুতরাং বেশিরভাগ পুলিশকে অপরাধী সাব্যস্ত হয়ে যান জনমানুষই, যেটা হওয়া উচিত নয়। কেন তাদের উপর আমাদের ভরসা রাখা উচিত, বিশ্বাস রাখা উচিত। আমি ব্যক্তিগতভাবে পুলিশকে খুব রেসপেক্ট করি, বিশ্বাস করুন। ওই 5% ছেড়ে রাখি, কিন্তু 95% পুলিশকে রেসপেক্ট করি। ওপর লেভেলের পুলিশের এই করাপশনটাও কিন্তু মারাত্মক। এই মারাত্মক বলেই কিন্তু এত বড় ঘটনার পর 72 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর এখনও পর্যন্ত রাজ্য পুলিশের তরফ থেকে ফেসবুকে কোনো পোস্ট করা হলো না যে এই রিপোর্টটা ভুল। সর্বৈব এই রিপোর্টটা ভুল, বর্তমান পত্রিকায় বেরিয়েছে এই রিপোর্টটা ভুল, TV9 এই রিপোর্টটা বেরিয়েছে এই রিপোর্টটা ভুল, আমরা 12 লক্ষ টাকা না 12 টাকাও কখনো হাত পেতে দাঁড়িয়ে তুলি না। যখন অভিযোগ অস্বীকার করেননি তখন স্বাভাবিকভাবে তো মনে হয় অভিযোগের সত্যতা কোনো একটা জায়গায় হয়েছে। কোনো একজন পুলিশ কর্তা বলেছেন, দেখলাম এত টাকা একটুখানি অবিশ্বাস্য লিখছে, মানে কম টাকা হলে বিশ্বাসযোগ্য লাগতো। যাই হোক, সেটা তো অন্য কথা। কিন্তু এই পুলিশের এই করাপশনের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার মানুষের। কারণ পুলিশের ইনস্ট্রুমেন্টটাকে মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল ক্যাডারের মতো ব্যবহার করছেন, আপনারা দেখেছেন বারবার করে। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার আগের দিন আমরা কি দেখলাম, দক্ষিণ কলকাতায় আমরা দেখেছি যে একটি নির্দিষ্ট হসপিটাল থেকে একজন চাকরিহারা শিক্ষক মারা গেলেন, তার বডি নিয়ে পুলিশ চৌপাট করছিল, ঠিক অভয়াকাণ্ডের মতো। তো আমি বলছি পুলিশকে সবক শেখাতে গেলে, পুলিশকে পরিষ্কারভাবে বোঝাতে গেলে যে তুমি আমাদের টাকায় মাইনে, ইউ ক্যানট ডু দিস। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দিয়ে উল্টো কাজটা করান। তার কারণ পুলিশকে দিয়ে যদি এই ইনস্ট্রুমেন্ট অফ অপারেশন করে রাখতে পারে, তাহলে পুলিশকে দিয়ে বিরোধীদের ঠেঙানো যাবে, আর পুলিশকে দিয়ে টাকাটাও তোলানো যাবে। এবং টাকা তোলানোর ব্যাপার হলেই বলবে না প্রমাণ দিন, কিসের ভিত্তিতে আপনি বলেছেন। আমি উল্টো কথা বলছি যে বর্তমান পত্রিকা তো নবান্নর বিজ্ঞাপনের উপর নির্ভরশীল একটি পত্রিকা। তারা যখন এই রিপোর্টটা পেশ করেছে, তারা মিথ্যে কথা রিপোর্ট পেশ করেছে। পিন্টু দাস, যিনি ওই ফিশ ফার্মার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যিনি মুখপাত্র বা সম্পাদক, তিনি মিথ্যা কথা বলেছেন। তার বিরুদ্ধে 13.5খানা কেস দেওয়া হোক, কিংবা রুকবানুর রহমান উত্তম বারিকরা বলুন যে না এই ধরনের কোনো স্ট্যান্ডিং কমিটির কাছে রিপোর্টই জমা পড়েনি, এই কেউ বলেনি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। একটা তো শুনবো কোনো জায়গায় স্ট্যান্ডিং কমিটি বলবে যে এটা মিথ্যে রিপোর্ট, অথবা আমি বলছি যে বর্তমান পত্রিকাকে বলা হবে যে আপনারা মিথ্যে প্রচার করছেন, অথবা সংবাদ মাধ্যমে প্রেস কনফারেন্স করে বলা উচিত যে 12.5 লক্ষ টাকা আমরা তুলিনি,
12,500 টাকা বা 1250 টাকা আমরা তুলেছি। একটা রিজয়েন্ডার তো রাজ্য পুলিশের কাছ থেকে আসা দরকার। আমি বলছি এই সমস্ত রিপোর্টগুলো কিন্তু দিল্লিতে পাঠানো দরকার। কে কোথায় পাঠাচ্ছেন জানি না, আমি প্রত্যেকটা রিপোর্ট হাতে পেলেই দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে দায়িত্ব নিয়ে পাঠাচ্ছি। কেন পাঠাচ্ছি তাঁদেরও জেনে রাখা দরকার একটা রাজ্যের পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনটিকে মমতা বন্দ্যোপাধ্যায় কী পরিমাণে নষ্ট করেছে। অভয়ের মাকে ওইভাবে মারলেন, কে মারলেন এখনও পর্যন্ত তদন্ত চলছে, সেই তদন্তের রিপোর্ট কিন্তু এখনও পর্যন্ত বেরোল না। অথচ পুলিশ আক্রান্ত হয়েছে, হওয়া উচিত না, তার ব্যাপারে 4টে না 5টা এফআইআর হয়ে গেল। আর অভয়ের মার ব্যাপারটা নোটিশ করালো, আমরা ইনভেস্টিগেশন করছি, আমরা তদন্ত করছি। আচ্ছা, সব পুলিশের এইখানে বডি ক্যামেরা থাকে, সেই কারুর বডি ক্যামেরায় ধরা পড়লো না অভয়ের বাবা মারা যখন হেঁটে যাচ্ছেন, তাদের রিনাউন্ড ফিগার, কারুর হাতে ধরা পড়লো না। মিডিয়াকে আপনাদের কাছে যদি কোনো ভিডিও ফুটেজ থাকে আমাদের একটু দেবেন। লজ্জা করলো না বলতে কলকাতা পুলিশের। আমি বলছি কোন স্তরে এরা নামাচ্ছেন। আপনারা অনেকেই বলেন যে আমি কেন মনোজ ভার্মার বিরুদ্ধে কথা বলি, এবং হিন্দল মজুমদার একজন গবেষক, তিনি স্পেনে বসে আছেন। আমি তর্কের খাতিরে ধরলাম তিনি হোয়াটসঅ্যাপ চ্যাটে কিছু বলেছেন, যেখানে হয়তো বন্ধুদের বলেছেন যা গিয়ে মার, আমি তর্কের খাতিরে ধরি না, আমি জানি না সেটা। প্রশ্ন হচ্ছে তার বিরুদ্ধে আপনি লুকআউট নোটিশ জারি করলেন, দিল্লি থেকে অ্যারেস্ট করলেন, আর পশ্চিমবঙ্গের সাদ রাডির মতো এলিমেন্টরা বসে থাকে ভোটার লিস্টে নাম তুলে, তাদের ধরতে পারেন না, খুঁজে পান না। পরিষদীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গাড়ি ভাঙচুর হলো, তিনি এফআইআর করলেন 41 জনের নামে, তাদের এখনও খুঁজে পারলেন না। সেখানে কোনো লুকআউট নোটিশ কেন? সেখানে কোনো ধরপাকড় যে লেভেলে হওয়া উচিত ছিল হলো? কে কার বেন প্ল্যানে শুভেন্দুর গাড়ি ভাঙা হয়েছে হলো? কিচ্ছু হলো না। আমি বলছি পূর্ব মেদিনীপুরে এসপিকে শোকজ করবেন রাজীব কুমার, যে কী করে এই 12.5 লক্ষ টাকা তোলা হলো, নাকি অঙ্ক ভাগবাটোরা 75-25 আছে বলে শেষ পর্যন্ত এদের আর শোকজটা করা হবে না। আমি বলছি এই যে লোকটি বলেছেন, সম্ভবত পিন্টু দাস, তিনি বলছেন যে আমি এর আগে তারকেশ্বরে একটা মিটিংয়ে বলেছিলাম এই ব্যাপারটা, আমি 2-2.5 মাস আগে নবদ্বীপে বলেছিলাম, আমাদের বিভিন্ন মিটিংয়ে প্রকাশ্যে বলি, কিন্তু কোনো ডেভেলপমেন্ট হয়নি। ভাবুন তো 2022 সাল, আমি একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই। 2022 সালের 22শে জুলাই মধ্যরাতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হলেন। 50 কোটি টাকা তার বান্ধবীর ফ্ল্যাটে ধরা পড়লো, তার বাড়িতেও কত কী ধরা পড়েছিল। তিনি তার স্ত্রীর নামে 100 কোটি টাকা দিয়ে তিনি পিংলায় বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল খুলেছেন। কোটি কোটি টাকা তিনি রোজগার করেছেন। 10 বছর ধরে রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ অংশ ছিলেন, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন, মহাসম্পাদক নাকি একটা সম্পাদক ছিলেন। 2012 থেকে শিক্ষামন্ত্রকের দায়িত্ব সামলেছেন। 2012 থেকে 22, 10 বছর বাদে ইডি ধরল। রাজ্য জানতো না যে পার্থ চট্টোপাধ্যায় চাকরি বিক্রি করে টাকা তুলছেন। প্রশ্নটা এখানে যে দিনের পর দিন কখনো চিটফান্ডে 2006 থেকে 12 পর্যন্ত তুলেছেন, কখনো কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পগুলো থেকে টাকা তুলেছেন, কখনো চাকরি বিক্রি করে টাকা তুলিয়েছেন, কখনো গরু, কয়লা, বালি, পাথর, ত্রিপল, চাল যেখানে বেড়েছেন টাকা লুটেছেন। আর তারপর মানে আমি বলছি 2022-এ পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়ার পর আজকে 2025, 3 বছর বাদেও আমরা শুনছি স্ট্যান্ডিং কমিটির কাছে অভিযোগ জানাচ্ছেন ময়নার মাঝ ব্যবসায়ীরা যে আমাদের কাছ থেকে পার ডে পুলিশ 12.5 লক্ষ টাকা তোলে, আর তারপরেও 72 ঘন্টার মধ্যে রাজীব কুমারের পুলিশের সময় হয় না সেটা নিয়ে একটা ফেসবুক পোস্টিং করে ফলস অ্যান্ড মিসলিডিং বলে যে মিথ্যে কথা। আমরা পিন্টু দাসকে 13.5খানা কেস দিয়েছি, বর্তমান পত্রিকাকে 14.5খানা নোটিশ করেছি। বলতে তো পারে না, আমরা একটু আশ্বস্ত হই। কাদের কাছে আশ্বস্ত বলুন তো? আমি আজকে এই প্রতিবেদনটা শেষ করছি খুব দুঃখ যন্ত্রণা নিয়ে। উর্দি পড়া, অশোক স্তম্ভ পড়া আইপিএস অফিসার যারা এই পশ্চিমবঙ্গের রক্ষক, তারাই যদি আজকে এইটুকু কথা বলতে পারেন যে আমরা টাকা খাই না, তাহলে আর কাদের কাছ থেকে এই কথাটা শুনবো? যাদের কাছ থেকে শোনার কথা তারা কিভাবে রাজ্য চালাচ্ছেন। আমি আজকে ছোট্ট একটা ভিডিও দিয়ে আপনাদের এখানে শেষ করবো, যেখানে আমার এক বন্ধু কৌস্তব বাগচি তিনি পাঠিয়েছেন ব্যারাকপুর থেকে, দেখছিলাম যেখানে একজন পুলিশ সপাটে লাথি মারছেন। পুলিশের কনস্টিটিউশনে লাঠি মারা আছে, কিন্তু পুলিশের কনস্টিটিউশনে লাথি মারা আছে দেখতেছেন আপনারা, সেই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন। সপাটে লাথি মারছেন ব্যারাকপুর বা টিটাগড় ওই অঞ্চলের কোনো পুলিশ। এই পুলিশে কি শাস্তি দেবে ব্যারাকপুর পুলিশ কমিশনার? মুরলীধরন তো ব্যারাকপুরে পুলিশ কমিশনার আছে, লিখবো আমি, ঠিক করেছি যে আপনি কি শাস্তি দেবেন? যেন পুলিশের কোন সংবিধানে লেখা আছে বলুন যে সপাটে একটি লোক যাচ্ছে পেছন থেকে গিয়ে, তার সঙ্গে মতপার্থক্য থাকতে পারে, তিনি হয়তো আইন কোনোভাবে ভেঙে থাকতে পারেন, যাই হোক না কেন আপনি পশ্চাৎ দেশে লাথি মারবেন এইভাবে? শিক্ষকের লাথি মারা কসবাতে আমরা দেখেছিলাম, শাস্তি হয়েছে সেই পুলিশকে জিজ্ঞাসাবাদ হচ্ছে, তদন্ত চলছে। সেই যে তদন্ত শুরু হবে সে তদন্ত আর শেষ হবে না। ঠিক তেমনি এই ভিডিওটা যে দেখছেন, এই ভিডিওতেও হয়তো মুরলীধরনের পুলিশের ব্যাপারে মুরলীধরনের পুলিশ তদন্ত করবেন, কিন্তু সেই তদন্ত আর শেষ হবে না। ফলত আমাদের কপালে দুর্ভোগ লেগেই থাকবে। কিন্তু আপনাদের কাছে বলছি, পুলিশ যেখানেই টাকা তুলবে সঠিক তথ্য পেলে আমাদের কাছে দেবেন। আমি এখানে এই তথ্যটা এতক্ষণ ধরে বললাম এই কারণেই যে রাজ্যের
সরকারি দলের মেম্বাররা যেখানে স্ট্যান্ডিং কমিটিতে আছে সেই স্ট্যান্ডিং কমিটির কাছে মৎস্য ব্যবসায়ীরা এই অভিযোগ জানিয়েছেন এবং তার 72 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশের, আমি অন্তত আমার চোখে পড়েনি যে পরিষ্কার বলা যে এটা মিসলিডিং বা মিথ্যে কথা। আমি বলছি পুলিশকে দিয়ে তাহলে রাজ্যে কত কোটি টাকা তোলানো হয়, প্রশ্নটা থাকলো। উত্তর খুঁজছি, প্রত্যেক দিন উত্তর খুঁজবো। আপনারা যদি কোনো তথ্য পান অবশ্যই প্রমাণ দিয়ে আমাদের দপ্তরে পাঠাবেন। মানুষকে জানানো দরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ স্ট্রাকচারটাকে কীভাবে দখল করে নিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, কীভাবে করাপ্টেড করে দিয়েছেন। এই ঘটনা যদি সত্যি হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ অলসো রেসপন্সিবল, এই নবান্ন তৃণমূল দলটা ইজ অলসো রেসপন্সিবল। কেন পুলিশ একার হিম্মত নেই 12.5 লাখ টাকা দিনে তোলার 4টে স্পট থেকে। পুলিশকে নিশ্চয়ই ওপরতলায় দক্ষিণ কলকাতায় নির্দিষ্ট ডেস্টিনেশনে পাঠাতে হয়। আর না পাঠালে আজকে দিনের পর দিন পিন্টু দাসরা বলে যান কখনো তারকেশ্বরে, কখনো নবদ্বীপে মিটিং করে গিয়ে, এবং তারপর স্ট্যান্ডিং কমিটির সামনে বলেন যে আমাদের অবস্থার বদলালো না, আমাদের টাকা দিয়েই যেতে হচ্ছে। ফলত স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে এই রাজ্যটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে ধ্বংস করছেন, আর ধ্বংস করছেন বলেই এই ভদ্রমহিলাকে মসনদ থেকে সরানো দরকার। আপনি যদি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে সরানো দরকার, অবশ্যই এই নির্দিষ্ট নাম্বারে ফোন করবেন 9830426078। অনেকেই গত পরশু ফোন করেছেন, সবার ফোন ধরতে পারিনি। আমরা ঘুরিয়ে নির্দিষ্ট সময়ে আপনাদের কাছে আবার ফোন করব। একটা ফোন করে অন্তত মিস কল দিয়ে সহমতটা জানিয়ে রাখবেন। আর আপনি যদি প্রচারে একটু সামান্য অংশগ্রহণ করতে চান যে এই ভদ্রমহিলাকে নবান্নের 14 তলা থেকে সরাতে হবে, তৃণমূল দলটাকে সরাতে হবে, একটু দয়া করে আবার বলছি 9830426078 একটা ফোন দিয়ে রাখবেন। আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় নিজে ব্যক্তিগতভাবে আপনাদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করবো। হয়তো একটু সময় লাগবে, 7 দিন সময় লাগবে, কিন্তু প্রত্যেকের সঙ্গে আমি ফোনে কথা বলবো। আপনাদের সাহায্য চাই এই মহিলাকে নবান্ন থেকে পার্মানেন্টলি রিপ্লেস করার জন্য। বলার অনেক শাসন করেছেন, আপনি যান, আপনি কালীঘাটে গিয়ে একটু বিশ্রাম নিন, অন্তত রাজ্যটাকে একটু মুক্তি দিন, একটু অক্সিজেন নিতে দিন। রাজ্যের মানুষের নিঃশ্বাসে প্রশ্বাসে বড্ড বেশি কার্বন ডাইঅক্সাইড আপনি ঢুকিয়ে দিয়েছেন। আপনি এবার বিদায় নিন। একটুকু কথা বলার জন্য অবশ্যই যদি পারেন ফোন করবেন, যদি সহমত হয় ফোন করবেন। আর অবশ্যই পুলিশের ব্যাপারে নির্দিষ্ট তথ্য থাকলে তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে আমাদের দপ্তরে পাঠাবেন।